অপু সংসার। What happened, baby? গোল্লা গোল্লা চুল্লা চুল্লা খালি দোল্লা বেবি। এই প্রথম নন ফিকশন শোয়ে লাবণী সরকার এসছে, কেন আসতে চাও না তুমি? বড় কিছু একটা টিভি, চেরি। সত্যজিৎ রায় বেদের মেয়ে জ্যোৎস্না সম্বন্ধে ইন্টারেস্ট দেখিয়েছিলেন, সেইটা বলো। অবাক করা গল্প কিন্তু। কে বেশি বাড়ির কাজ করে, তুমি না কৌশিকদা? আরে বাবা, আমি ওকে বড় গিন্নি বলে ডাকি। গৃহকর্মে নিপুণা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও বাড়ির বড় গিন্নি। তোমার প্রথম বিয়ে নিয়ে তুমি কিছু বলবে? অপুর সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। ঠিক আছে তো? হ্যাঁ একদম। এবার বল, এ ফর কি হয়? ধরে জেঠু। ধনা জেঠু? অ্যাপেল, এটা খাবো। বুঝো। বি ফর কি হয়? বাবা, ব্যানানা, এটা খাবো। কোনটা ছাড়বি? সি ফর কি হয়? চকলেট, এটাও খাবো। তাই বুঝলি। ডি ফর কি হয়? এই বলবি পরে। ডি ফর কি হয়? এটা তো সবচেয়ে পছন্দ, ডাব। ডি ফর ডাব। এই এতক্ষণ ধরে ইংরেজিতে বলছিলি, ডাবটা বাংলায় কেন? শোনো শোনো, খাওয়ার সময় অত বাংলা ইংরেজি মনে রাখতে নেই। খিদে পাবে, খেয়ে নেবে। পরে ধরো, এবার ই ফর এগ রোল খাবো। ই ফর এগ রোল খাবে? আর ফর রুল দিয়ে পেঁদাবো, বুঝেছো? পড়াশোনা করে কাজ নেই। হ্যাঁ, পড়াশোনা শেখাতে গিয়ে ফতুর হয়ে যাবে। কলা খাবে, আপেল খাবে। কি ব্যাপারটা কি সকালবেলা? বাড়ি ফেলেছো আঙ্কেল? কি নাচ? আরে না 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 না, তুমি যে যন্ত্র বানাতে বলেছিলে, ওটা ম্যাজিক দিয়ে বানিয়ে ফেলেছি। যন্ত্র? কি যন্ত্র? বেবি, হ্যাঁ, হোয়াট মেশিন? আই ডোন্ট নো। তুমি বুদ্ধুকে বানাতে বলেছিলে। আরে বাবা, শোনো শোনো শোনো, তুমি যে যন্ত্র বানাতে বলেছিলে, আমি ম্যাজিক করে নিয়ে আসবো। চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। আরে বাবা, আবুতু, হ্যাঁ এগুলো কি রে? হ্যাঁ, আমার সঙ্গে এসো। শোনো না, তোমার একটা কথা বলার আছে। বল। জানো, এটা না কি বলছিস? হ্যাঁ এইটা পড়ে নিলে আমার বেবির ভুলভাল ইংলিশ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই এই তাহলে আমি একবার পড়ে দেখি, আমি একবার পড়ি। হ্যাঁ পড় পড় পড়। বাহ বাহ, কি সুন্দর লাগছে। ভালো লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার সুইচ টিপতে হবে।
গোল্লা চুল্লা চুল্লা খালি দোল্লা বেবি। বেবি, আমি তোমার বেবি থেকে বিবি কি করে হয়ে গেলাম? আল্লাহ বিবি, খালি খাবি খালি ছুবি ফালতু বেবি। বেবি, ইউ ইনস্টল। দাবাবু কি বলছে কিছু বুঝতে পারছো? আমার মনে হচ্ছে অপু আঙ্কেল শর্মিলা আন্টিকে রেগে যা যা বলতে চায় তাই তাই বলছে, কিন্তু যাতে কেউ না বুঝতে পারে তাই অন্য ভাষায় বলছে। এই কথা। খুলনা জুতিয়া দেব পুতিয়া। যাক কলা। কি হলো? এ বুতু তুই আমার বেবিকে কি করে দিলি রে? আসলে অনেকগুলো সুস্থ গো, বুঝতে পারিনি কোনটা কি, আমি তো নিজেই জানি না। কত বিদেশি বাজারে পাওয়া গেছে, তার জন্য কিছু একটা কর। দাদা আমি দেখছি। বাবারে বাবা, কোনটা করা যায়? এই তো আমার বেবি এবার রাইট হয়ে গেছে। অ আ ই ই চাপ বাবা। এ ওই ও ও। যা, দাবাবু তো এতক্ষণ পৃথিবীর ভাষা বলছিল, এখন মনে হয় অন্য কোনো গ্রহের ভাষা বলছে। চ ছ জ ঝ ম ম পদ। এই রে, এই রে, এ তো রেগে যাচ্ছে, রেগে লাল হয়ে যাচ্ছে। লাল মনে হচ্ছে মঙ্গল গ্রহ। হ্যাঁ, কি হয়েছে বুতু? তারও দেখতে দাও। ও এই তো, এটা তো বাচ্চাদের সুইচ টিপে ফেলেছি আমি। বাবা, আরে বাচ্চারা তো কথা বলতে পারে না, তাই অওয়া করছে অপু আঙ্কেল। ঠিক করে দে না বুতু, ঠিক করে দে না। বাবা কোনটা টিপি? এই বুতু, কি চাইনিজ ভাষার সুইচটা টিপে দে তো। কেন? আমার কতদিনের ইচ্ছে অপু আঙ্কেলের মুখে একটুখানি চাইনিজ ভাষা শুনবো। ওই চ্যাপটা না, ওই ছোট ছোট চোখ, পুরো একবারে খাঁটি চাইনিজ হবে। পাক্কা চাইনিজ। আচ্ছা ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা তুই নিজেই চল। আমার মুখে চাইনিজ ভাষা শুনবি? চাইনিজ? তোকে আমি চাইনিজ খাওয়াবো লাঠি দিয়ে। হ্যাঁ কি? অপু আঙ্কেল এখন রাগ করার সময় নয়। আরে যেটা ভেবেছিলে কি? ও বেবি বেবি। বেবি গেটল শুনতো। বেবি একবার টাংটা শিখরাও তো, টাংটা শিখরাও। টাং মাথার টাংটা পুরো ক্লিন হয়ে গেছে। আবার তুমি বেঙ্গলিতে কামব্যাক করেছো। ইয়ে বেবি, আমি তো বেঙ্গলিতে কামব্যাক করেছি। ইয়েস আমি তোমাকে একটা বেঙ্গলিতে রিকোয়েস্ট করবো। ইয়েস, হোয়াই নট? প্লিজ একবার ওটা উইয়ার করো। ওকে, বাট আমার আগে ধন্যদাকে ওয়্যার করতে হবে। এক মিনিট। না, এসবের মধ্যে আমি নেই। বহু কষ্টে এই প্যারাগুয়ের ভাষাটা ভুলতে পেরেছি। বলছি কি, তোমরা যেটা করতে থাকো, আমি রান্নাঘরে যাই, রান্নার ব্যবস্থা করি। বাবা দাদু শুনুন, যেটা করছেন সেটা দেখে না দর্শক হেসে লুটিয়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে। আওয়াজ দিয়ে যাচ্ছি না বলছি, দর্শক তো গড়াগড়ি করছে, আপনিও একটু গড়াগড়ি করুন না। মারবো। বেবি, হ্যাঁ ধনন্দা তো পালিয়ে গেল, তাহলে আমি ওয়্যার করে ফেলি। হ্যাঁ করো তো দেখি। ওকে, থ্যাংক ইউ ভুতু। থ্যাংক ইউ ভুতু। হ্যাঁ, নোজের উপর স্টে করাও। ইয়েস। এবার ঠিক হয়ে যাবে। ఎండకు పోరు ఎండన్న యారని সর্বনাশ করেছে রে। ভেবেছিলাম বউটা ডোনাল্ড ট্রাম্পের মেয়ে হবে, কেন রজনীকান্তের মেয়ে হয়ে গেল? ఎండడ పో ఎండడ లోపయ్యి ఎండ పోరే పోరే? పేస్ కరండా మైండ్ ఎట ও মাই গড। আরে রক্তি রাখ, সুইচ বন্ধ করে দে না। ঠিক আছে, দেখে শুনে দেখে। এই বেবি ঘুরে তাকাও বেবি। নাও
সেই ইওর নেম, মানে তোমার নাম বলো। শর্মিলা সুন্দর। অ্যাবসলিউটলি নরমাল হয়ে গেছে, নাহলে এক্ষুনি বলতো শর্মিলা এন্ডা এন্ডা সুন্দরম। রক্তিম দেখে পড়বি? পর পান্না দেখ না, সবাই পড়ছে, দেখ বাবা। হ্যাঁ ওয়ার কর। একটা বিভৎস সুইচ টেপ তো। আচ্ছা আমি টিপছি এবার। হ্যাঁ, হ্যাঁ টিপ তো প্রেস দেখি। কনফারেন্স কর। টেপ। ইয়েস। হুমাগো, হুমা, জুজু সুইচ। ইয়েস জুজু কলিং। এইবার অরিজিনাল লাগছে। ইউ দ্য গোট বেবি। ওরে বাবা রে, জুজু। এটা কিন্তু আমি না, গেস্ট এসছে। ও তাই বল, ধনা দরজাটা খোল, গেস্ট এসছে। হ্যাঁ আরে বাবা, হ্যাঁ গেস্ট গেস্ট এসছে। আসুন তা বাবু, দেখুন কাজ আসছে। সৌভাগ্য, কি সৌভাগ্য, মানে আপনারা প্রণাম অপুর সংসার, অপুর সংসার, অপুর। এসো। হ্যালো। হ্যালো। এই দেখো। এই শোনো, কেমতি আছেন তুই? হ্যাঁ কেমতি আছেন তুই? এই তো, কি করে জানলেন? এখানে একটা মাল্টিলিঙ্গুয়াল একটা ব্যাপার স্যাপার চলছিল। শুনে তো জেনে গেছি। আমি একটা কথা বলতে চাই, বলো পরিষ্কার বাংলায় বলতে চাই। বলো। আঙ্কেল আমাকে একটু কোলে নেবে? ওকে কোলে নিতে বলছি। ওকে কোলে নিলাম বলে তোকে কোলে নিতে হবে? হ্যাঁ, হিংসে হয়েছে। হিংসে হয়েছে? কিন্তু ওকে কোলে নিলে তো আমরা দুজন মিলে চেষ্টা না, তুমি একটু ধরো। বাবা নেমে যা বাবা, গেস্ট বাবা। এত খাটাসি, ঢুকেই খিদে পেয়ে যাবে, বাড়িতে কিন্তু কিচ্ছু নেই। বলছিলাম যে কৌশিকবাবু, আপনি কিছু অন্যান্য ভাষায় একটু দিন, আমরা তো সবাই মিলে বেশ। না মানে ওই ইন্ডাপাড়া সাবাড়ি লাইনটাকা ইম্বাড়া কেন মা ওই সাবারডিট, মানে ওই সাবটাইটেলটারই একটু প্রয়োজন হয়ে পড়ছে আর কি। আমি বলে দিচ্ছি, ಎಂಡ ಮಾಡ ಈ ಚಾತನ್ ಗೋಡಿ ಮೂತು ಮಾಡ್ಯಾ ಕಣ್ಮಸ್ ಮಾಡತೀನಿ, ಇನ್ನು ಕಣ್ಮಸ್ಮ್ ಕಾ ಪಟ್ಟಿಚ್ಚೆ মুত্তু করি কাবাডি হাড়া কাবাডি হারা নেতা। হ্যাঁ এই দাদা, এইটা এসে গেছে দাদা তুই আগে দেখ। ও বাবা, নমস্কার। ও আমার পরের ভাই তপেন্দ্র সুন্দর, একটু আচ্ছা। কবিতা লেখার বাতিক আছে। আচ্ছা, আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলাদেশের জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। কিন্তু ওই প্রতিদিন ভাত খেতে যেমন একটা বোর লাগে না, সেরকম প্রতিদিন বাংলা ভাষায় কবিতা লিখতে যদিও বাংলা খুবই সুন্দর ভাষা, তো কেমন বোর হয়ে না, পড়েছি। বুঝে গেছি, আজকে একটা ওই ব্যাপারটা হচ্ছে লিঙ্গুয়াল ব্যাপারটা হচ্ছে, সেখানে একটা খুব মজার ব্যাপার হতে চলেছে। তুই একটা জিনিস দেখবি? হ্যাঁ নিশ্চয়ই দেখবো। জিনিস দেখ, এই যে জিনিসটা আছে, এইটা ওরে বাবা, মেগা সিরিয়াল শুনেছিলাম, এ তো মেগা চশমা রে। হ্যাঁ, এইটা পর একটা মজা হবে। এই চশমার উপর দিয়েই পড়বো। করতে পারলে পর, কোনো অসুবিধা নেই। প্লেসমেন্ট হয়ে গেছে বেবি। এইটা একটা রিমোট টিপবো। হ্যাঁ, এই রিমোটে বিভিন্ন ভাষা ইনস্টল করা আছে। এটা তার মানে তুই বলতে চাইছিস আমি লাবণীদি আর কৌশিক দাকে শোনানোর জন্য যে কবিতাটা লিখে এনেছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বেরোবে। ভাষার বৈচিত্র্য, ভাবনার বৈচিত্র্য, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেরি করিস না, টেপ। সারেগামা পাধানি, মাল্টিলিঙ্গুয়াল। It's our pleasure to have you as our guest. ইংলিশ।
হয়ে গেছে আমার ল্যাঙ্গুয়েজ। ইয়েস ইয়েস। Gusto nombre Tapendra Sundaro Alabama Crest. রুশ রুশ Gusto nombre Tapendra Sundar Alabama Crest. ও আহ্বান জানাচ্ছে, তপেন্দ্র সুন্দর আহ্বান জানাচ্ছে। ওকে। Tara, correctara. কারেক্টারা কারেক্টারা Saibo. Mailibo. Sai Pinagon. চাইনিজ Blings Goste Nan. নান, এ তো পুরো মোগলাই মেনু বললো। पहनावा उठाई का कह दे ताने पहनावा उठाई का ফ্রম চায়না টু ভাগলপুর। पहनावा उठाई का कह दे ताने कविता है हमरे जान আহা, এই রে মল্লু প্রসাদ ఈయన నన్నే మున్ని కావడి తల్లి তল্লে रंतलीला रंत्रीस আন্ধ্রান্তি कन्फ्यूज रनल संत्रंग কনফিউজ বুঝতে পারলাম। কনফিউজ সন্ত্রা फटलो प्लाप শাট আপ করতে বলছি। আপনি একটু জিপটা ছুঁড়ে আসুন। तंतड़े सड़ेंदड़ा साला जीव सड़न तो थोड़े सक्कड़ा बल পুরোটা পরিষ্কার বুঝতে পেরেছি। ও সকালবেলা জিপটা টক টক করে একটি বাজছে। ఈనే నానే మున్ని కావడి తల్లి అన్నా లింగ రస్కిలా ওকে হাইকিরি মুই দিতে পারবনি কই দিল ও এক ভাষায় মেলানো যাচ্ছে না বলে অন্য ভাষা দিয়ে মিলিয়ে দিচ্ছে। মিলিয়ে দিচ্ছে। ও বাবা బాహుబలిం కట్టప్ప কট্টাপ্পা। ও বাহুবলীর কাটাপ্পা। আচ্ছা কাটা পানিয়ে বাহুবলি సందడ సప్ చెబలాయన লাইনার కిం কিম টক লাগলো। బ్రూస్ ব্রুস ব্রিং মা বাহুবলী সেনাপতির ভাষা অন্য দেশে। কিম ইস, ঠিক আছে, ঠিক ভাষা আছে। না, এটা কি এটা কি? আমি পৃথিবীতে এরকম ভাষা ব্রিং আর সাতার মাথা কি ভাষায় কইতাছি নিজেই বুঝতাছি না এখন হইলো আসল কথা বাংলাদেশে চলে গেল। কি যে হাজি বাজি কইতাছ, নিজেই তো কিছু বুঝতে না পারতাছ না। শেষকালে আমি ওই ভাষা আমি দিয়েই শেষ বুঝতে করি পারতাছি। আচ্ছা বাংলা দিয়ে শেষ বাংলা। হয়েছে তো? মায়ের ভাষা দিয়ে শেষ করি। মায়ের ভাষা দিয়ে হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা এবার কি যে এতক্ষণ হলো তুই তো বুঝতে পারিসনি, আমরাও পারিনি। কবিতাটা কেমন হয়েছে আমি ঠিক নিজে না বুঝতে পারলাম না কবিতা মজা ছিল গেল মজা গেল ভালো না এত ভালো হয়েছে না, তাই? এত ভালো হয়েছে মু ভাবিলো গোটাইক্ষণ রাতি হাতে কটাই দিও। তো বাবা সাবটাইটেল লাগবে তো দাদা আমি ভাবলাম গোটা রাতটাই এখানে কাটিয়ে দেবো। তাই নাকি আরে দাদা ভাড়া নিয়ে তোর এত চিন্তা দেখ লাবণীদি বলছে সব সময় মানে মু সারা ভাবিলো সপ্তাহ সারা গোটাইক্ষণ রাতি হাতে কটাই দিও। না, আমি অবাক কাণ্ডটা ঠিক বুঝতে পারছি না। এই- হঠাৎ করে এইগুলো এক করে দিয়ে একটা এইবার আমরা আমাদের গেস্টদের সঙ্গে একটা ও ললিতা ও ঘাটে জল আনিতে যেও না ও দাদা গো কি বৌদিকে ঘরে যেতে বল না ও দাদা কেন? তোর বেবিকে ঘরে যেতে বল না কেন? ভুল ইংরেজি শুনে কান তো আর বাঁচে না ভুল ইংরেজি শুনে কান তো আর বাঁচে না বৌদিকে ঘরে যেতে বল না ঘরে যেতে- ও বুর্জোয়া মানে বড়দা বৌদিকে ঘরে যেতে বল ঘরে যেতে বলবো? হ্যাঁ, সরি বৌদি সরি গানের আবেগে ভুলভাল বলে ফেলছি বৌদি ঘরে গেলে কি করে হবে গেম খেলতে হবে বস okay. গেম খেলতে হবে? হ্যাঁ। কোথায় বসবো? এই পারে বৌদির পাশে ওদের পাশে মানে আমরা একটা টিম, ওনারা একটা টিম। হ্যাঁ একটু বুঝিয়ে বলে দিই হ্যাঁ। একটা খেলা হবে কেন হবে না বাড়িওয়ালা মানে আপনারা তো এই বাড়িতে ভাড়া থাকবেন এবং আপনারা ভাড়াটিয়া তাদের মধ্যে মনের একটা কানেকশন মনের একটা মিল কিভাবে তৈরি করা যায় সেই চেষ্টাতেই এই খেলা বাক্সটা রাখি এই দুটো বাক্সে চিরকুট আছে চিরকুট সেই চিরকুট একটা শব্দ লেখা আছে বা শব্দ বন্ধ লেখা আছে ওইখানে ক্যানভাস রাখা আছে ওখানে গিয়ে চিত্রশিল্পীর মতো নিজের মনের সমস্ত শিল্প সত্তাকে তুলে এনে আঁকতে হবে কি আঁকতে হবে? স্কেচ করতে যেটা লেখা আছে ও যে লাইনটা লেখা আছে সেটা ওখানে এঁকে বোঝাতে হবে। একে বোঝাতে হবে আপনার পার্টনারকে একটা সময় থাকবে সেই সময় পেরিয়ে গেলে
পা করে হুটারটা বেজে যাবে, সব গেম শোতে। বুঝে গেছি, ভীষণ সহজ ব্যাপার। আচ্ছা, প্রথমে যদি আমরা আমাদের পরিবারের লোকজন দিয়ে শুরু করি, যেহেতু ওরা খেলাটা খেলেছে তাহলে Yes. আপনাদের বুঝতে সুবিধা হবে। কে আঁকবি রে? বেবি ড্র স্টার্ট করো। রাক্ষস, এটা কে? শাকচুন্নি, পেতনি, পেতনি, ওকে পেতনি। চিনেছি, ঠিক চিনেছি। পেতনির বিয়ে, পেতনির বিয়ে কি হবে? পেতনির বিয়ে হয়ে গেছে? কবে হলো? ওই এই গত মাসের 35 পেতনির তারিখে বিয়ে, হয়েছে। বিবাহিত পেতনি। কে যাবেন? আমি যাই। আসুন আসুন আসুন। বেস্ট অফ লাক। কলসিতে জল, কলসি না, হাঁড়ি, ওই পাতিল বা ওরম টাইপের কিছু। ওফ, কি গরম যে পড়েছে। এটা কি বস্তু? দুধ দোয়ানো হচ্ছে, ইয়েতে মধ্যে বাটিটার মধ্যে দুধ রাখা আছে। ঘোল, দইয়ের ঘোল, দই। ব্যাস, থাক, বাকিটা ক্যানভাস। এটা তো কুড়ে ঘর। ঘর। ঘর, হ্যাঁ, ঘর। ঘরের, আচ্ছা, ঘরের, একটু ঘরের দই। না না না, ঘরে পাতা দই। রাইট মাই গড, রাইট, অসাধারণ আমি অসাধারণ। ভাই দই পাতি, কিন্তু এইটা জীবনে আমি পাই। এই যে প্রথমেই চেষ্টা করেছিলেন কৌশিক দা, একটা বাটিতে দই রাখা আছে দিয়ে, দইয়ের বিভিন্ন লেয়ার, মানে ওপরটা একটু কম টক, ওটা ভীষণ টক, নিচেরটা প্রচন্ড টক। ভোরবেলা গোয়াল থেকে ঘুম থেকে ডেকে তোলা হয়েছে গরুকে এবং তার দুধ দেওয়া হয়েছে অসময়, সেই কারণে এই অবস্থা। হ্যাঁ, এই যে পা গুলো দেখুন, একটা থরথরানি আছে, একটা টেনশনের মধ্যে কাঁপছে, এবং সমস্ত প্রাণ শক্তি, সমস্ত জীবনী শক্তি সব গিয়ে আটকেছে লেজে, তাই লেজটা ইউজুয়ালের থেকে একটু মোটা হয়ে গেছে। এবং তারপরে এলো সেই শান্তির নির্ঘর, যেখান থেকে আমি যদি কৌশিকদাকে আরেকটু হলেই একটা সাজেশন দিতে যাচ্ছিলাম, যখন ঘর আর দইয়ের মাঝখানের জিনিসটা নিয়ে সামান্য একটা পাতা এঁকে দিলেই তো হতো। এসো এসো। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শুরু করো। ওরে বাবা, কোন দিকটা সামনের দিক, কোন দিকটা পেছন দিক বোঝাই যাচ্ছে না। দুর্দান্ত, এরকম প্রাণী পৃথিবীতে সৃষ্টি হলো আজকে অপুর সংসারে। গাছের ফল খাচ্ছে শেয়াল। শেয়াল, এটা কি আঙুর ফল টক জাতীয় কিছু? শেয়াল। শেয়াল মেয়ে, পুজো হচ্ছে, বিয়ে হচ্ছে, শিয়ালের বিয়ে, শিয়ালের বিয়ে, শেয়ালের বিয়ে, খ্যাক শেয়ালের বিয়ে। এইভাবে আপনাদের পরোপকারী মনটাকে আপনারা একটু আটকে রাখুন। এইবারে আবার কৌশিক দা, চলো ভাই। এটা একটা খাট যার একটাই পায়া। না না, এটা কি রাস্তা? দুটো যদি আলাদা জায়গা করা যায়, দুটো স্পেস যদি তৈরি করা যায়, বিদ্রোহ, হ্যাঁ, বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ। বোধহয় মাইক্রোফোনে কিছু একটা ভেসে আসছে। ভাষণ, বক্তৃতা, জিন্দাবাদ। বিদ্রোহের জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা পাওয়া গেছে, জিন্দাবাদ ইজ লক।
লাবণী এরপরে কিন্তু আপনার বলে ফেলা উচিত। কিছু আঁকছে না তো, এই মানে যাই থাক, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। হয়ে গেল। অপু আমাকে একটা কথা বল, এটা এক cinema ঘন্টা house। ধরে এইখানে এটা ও শ্বশুর বাড়ি আসছিল, এটা শ্বশুর বাড়ি? এক মিনিট, না, আমি বলতে চাইছি শ্বশুর বাড়ি নিয়ে মানসিক অবস্থাটা কি সেটা ঠিক এই রেখাটার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। এইটার মধ্যে। এইটা হচ্ছে সিনেমা হাউসের পর্দা। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ফেমাস সিনেমা। এটা সিনেমা পৃথিবীর হাউসের কেউ এটা পর্দা। এটা কোন পর্দা? সিনেমা হলটা তুলে দেওয়া উচিত। আর এইখান প্রজেক্টর থেকে আলো যাচ্ছে, প্রজেক্টর থেকে এটা আলো। এই তথ্য প্রযুক্তি এক্ষুনি আমাদের সিনেমা হল মালিকদের হাতে তুলে দেওয়া উচিত। আজ আবার অপুর সংসারে একটা ইনোভেটিভ জিনিস আমরা দেখতে পেলাম, Projector যে থেকে। অদ্ভুত দেখতে একটি Projector থেকে প্রজেক্টর, আলো চলে সেখান থেকে যাচ্ছে। আলো গিয়ে সিনেমা দেখা যাচ্ছে। সিনেমা দেখা যাচ্ছে। এবং আবার বলছি, গরমকালে জল না খেয়ে, দুপুরবেলা টক দই না খেয়ে বারবার যদি রোদে আপনারা বেরিয়ে বেরিয়ে মিছিল করেন, তাহলে দেখুন আপনাদের শরীরের অবস্থা কি হতে পারে। ফলাফল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে শেষ অবধি খেলা হাততালি। খেলার কোনো শেষ নাই, না খেলার চেষ্টা বৃথা, তাই আবার একটা খেলা। এই তপু ঠাকুরপো, ওয়েট ওয়েট, আমার অনেক বাড়ির ওয়ার্ক না পড়ে গড়াগড়ি খাচ্ছে। এই তো বাবা। হ্যাঁ, আমাকে এক্সিট হতে হবে। Exit হতে হবে? এক্সিট হতে হবে। তুমি এক্সিট হও। ইয়েস, ওকে তাহলে বাই বাই, টাটা। Bye, bye, আমি bye. এক্সিট। বাই বাই। এখন তো লোক কমে গেল, একটা কিছু ম্যানেজ করতে হবে ওই সিচুয়েশন। দুটোকে ডাক না। ভূত রক্তিম, চলে আয় চলে আয় চলে আয়। এই যে দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ। আগে আমি টিমটা ভাগ করে নি। আমি তোমার টিমে আবার দাদা তুই এই খেলাটাতে নেই, নেই, মাঝখানে গিয়ে বস। এইবার আমি খেলাটা বুঝিয়ে দিই। একটু আস্তে, কানের গোড়ায় বাবা। এই এখানে এই হাত ঢোকানোর জায়গা করা আছে, কাপড় ভেদ করে। এখানে অন্যদিকে তাকিয়ে হাত ঢুকিয়ে দেবেন, তারপরে হাতে স্পর্শ করে বুঝবেন বাক্সের ভেতরে কি জিনিস আছে। বুঝে হাত বের করে নেবেন, চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না। আমি সরে আসবো, এবারে বড়রা মানে লাবণীদি, কৌশিকদা, আপনারা ওইখানে গিয়ে দাঁড়িয়ে ওদেরকে বোঝাবেন যে আপনারা কি টাচ করলেন, জিনিসটা কি। এইবারে যদি ভূতু বা রক্তিম ঠিক জিনিসটা বলে দেয় যে হ্যাঁ ওইটাই, তাহলেও কিন্তু কনফার্ম হলো না যে জিনিসটা ওইটাই ছিল। খেলাটা তখন শেষ হবে যখন আমি বাক্সের ভেতর থেকে ওই জিনিসটা বের করে দেখাবো যে হ্যাঁ ঠিক বুঝেছিলেন কিনা এবং ঠিক বুঝিয়েছেন কিনা। লাবণী হয়ে গেছে। রক্তিম, অল দ্য বেস্ট। রক্তিম, বন্দুক। এবারে বের করে দেখা যাক। বন্দুক। কৌশিক দা চলো। গোল। পপকর্ন। যেটা বোঝালেন সেটা ঠিক কিনা দেখি। দেখো দেখো। No! এটাকে কি করে পপকর্ন ভাবলো রে? এটা হচ্ছে রক্তিমের ফুচকারি। লাবণী দি, রক্তিম তুই একটা আওয়াজ শুনেছি, কেমন মনে হলো আওয়াজটা? প্যাক। হ্যাঁ, সেটা কি? হাঁস। হাঁস, খেলনা হাঁস। খেলনা হাঁস। রাইট উত্তর রাইট দিয়েছে। রাইট। খেলনা। Yes! কৌশিক দা, হয়ে গেছে। একদম ভালো করে কিন্তু বড় কিছু একটা। টিভি। চেরি। গ্রেপস। গ্রেপস। দেখা যাক।
ইয়েস। হাততালি দে। লাবণী দি আউট। একটা মেয়ে নাচছে। পুতুল 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 নাচছে। কি পুতুল? খুব ফেমাস। বারবি। দেখা যাক। কারেক্ট। সরি ভূতু। কৌশিক দা আউট। ওকে ওকে স্টার্ট বুধু। হাতি। ঠিক হলো কি না দেখা যাক। অসাধারণ। এটা কি? একটি খেলনা ছোট্ট হাতি। বামন হাতি? খেলনা হাতি। লাভলি বুধু। সরি আর বলার দরকার নেই, ওরা জিতে কিন্তু গেছে। আমাকে চলে ঠিক আছে। খেলায় তো হার জিত থাকে। তুই আর আমি কাঁদি। থাকেই জানি। তুই আর আমি একটু কাঁদি, চল কেঁদে নি। আমরা হেরে গেলাম। আর রক্তিম জিতেছিস। All is well. পার্টনারকে ধন্যবাদ জানা। তাকাবো পার্টনারকে না আমরা। ধন্যবাদ জানা। ওদের দিকে তাকাবো। ধন্যবাদ তো আপনি। দুজনের জন্য রয়েছে ফিয়ামার তরফ থেকে এই গিফট হ্যাম্পার। দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। রক্তিম, ওরা opposition। রক্তিম, আমি ভেবেছিলাম যে তোকে একটু মাটন বিরিয়ানি নিয়ে নেবো, তুই জিতে গেলি তাই তোকে আর দেবোই না। আমার দরকার নেই, এইটুকুই ভাবিস না আমি খাই বলে লোভ করি, এই না। সবাই জানেন এবার জবাব চাই, জবাব দাও। যদি তোমরা দেখে থাকো অপু সংসার একদিনও, তাহলে বুঝতে পারবে এইটা প্রশ্ন উত্তরের রাউন্ড। দেখেছো কি? খুব কমই মিস করেছি। ও তাই বলো। খুব কমই বলে আমার একটা গ্যাপ ছিল, দেখি টাইপের একটা ব্যাপার করছে। না, তার কারণ হচ্ছে প্রথমত আমাদের সবাইকার প্রিয় এত অপু এরকম একটা শো করছে, সেটা একটা অ্যাট্রাকশন ছিল। আর তার আগের যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে জি বাংলার রিয়ালিটি শো দেখে আমরা গর্বিত বোধ করি। হ্যাঁ। জানানোর কখনো সুযোগ হয়নি, কিন্তু আমরা দেখে গর্বিত বোধ করি যে ওয়েস্ট বেঙ্গলে এরকম রিয়ালিটি শো হয়। তো সেই জন্য আমরা কোনো রিয়ালিটি শোই এদের বাদ দিই না। তা আমরা প্রশ্ন উত্তর শুরু করছি। আমরা দেখব কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি জবাব দিতে পারে। শুরু করছি। আমরা গাছে ফল দেখেছি, ফুল দেখেছি, প্রচুর লোকে গাছে লাবণী দেখেছে। এই ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আমার যে ইমেজটা ছবিতে সবাই দেখে বা বিশ্বাস করে, আমি ঠিক তার রিভার্স আর কি। মানে আমার ডান পিঠে জন্য আমার এখনো এখানে কাটা দাগটা, সবাই বলে এখানটা লিপস্টিকটা ঠিক করে লাগা বেঁকে আছে। বেঁকে আছে না, আসলে ওটা কাটা, ওইখানে স্টিচ পড়েছিল। স্টিচ পড়েছে। আমি ছোটবেলায় মাটিতে খুব কম থাকতাম, গাছে বেশি থাকতাম। আমি ওই স্কুল থেকে ফিরেই আমার বাড়িতে প্রচুর গাছ ছিল, তো আমি কুল গাছ থেকে জামরুল গাছ, জামরুল গাছ থেকে কাঁঠাল গাছ, এই করে বেড়াতাম আর কি। তারপর বিকেলের দিকে নিচে নামতাম আর একটু মাটির কাছাকাছি আসার জন্য। আসতাম, আবার ডাঙ্গুলি খেলা, তারপর ওই ব্যাডমিন্টন খেলা, ওগুলো খেলে টেলে আবার উঠে যেতাম। না, আবার সন্ধ্যে নেমে তো পড়তে ও, আচ্ছা। এই আর কি। মোটামুটি আমি লাবণী গাছ মানে আমি গাছেই থাকতাম ছোটবেলা। গাছেই থাক। হ্যাঁ। কৌশিক দা, কার স্ত্রীর জন্য কি অবস্থা হয়েছিল? স্কুল পালিয়েছিল। কার স্ত্রীর জন্য স্কুল পালিয়েছিলে? কার স্ত্রীর জন্য স্কুল পালিয়েছিলে? আসলে আমি ছোটবেলায় অসম্ভব সিনেমা দেখতে ভালোবাসতাম। এখনো আমার অবসর সময় মানে সিনেমার গানের মধ্যে থাকে। তো উত্তম কুমারের স্ত্রী রিলিজ করেছিল সেদিন। 72 কি 73 স্ত্রী রিলিজ করেছিল। এবং তখন একটা ব্যাপার ছিল যে ওপেনিং শোতে সিনেমা দেখলে আহা, সন্ধ্যাবেলা ওটা অন্য মজা। পাড়ায় এসে রকে একটা আগেই বলা সকলকে। বলা যে তুই তো দেখিস নি, দেখ আমি দেখে ফেলেছি। বহু কষ্টে একটি টিকিট জোগাড় করা হয়েছিল, টিকিট পেয়ে গেছিলাম।
কিন্তু সেদিন তো স্কুল ডে, তখন শুক্রবারে ছবি রিলিজ, স্কুল ডে। আমি যে স্কুলে পড়তাম সেন্ট পলস এমা স্ট্রিট, সেখানে খুব লম্বা কোলাপসেবল গেট ছিল। আর কিন্তু কোলাপসেবল গেটটা দুটো পিলারের সঙ্গে ফিক্স করা ছিল, ওপরটা খালি ছিল। তো স্কুলের ফার্স্ট হাফটা হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, টিফিন ব্রেক ওভার। এবার আমাকে সিনেমাটা তখন বেরোতে হবে। আমি ক্লাস থেকে আস্তে আস্তে বেরিয়ে, দরওয়ান নেই গেটে, দরওয়ান গেটে তালা দিয়ে খেতে চলে গেছে। আমি আস্তে আস্তে স্কুলের ওই কোলাপসেবল গেটটা ঠিক মানে হনুমানরা যেমন তো ইজি, খাজে খাজে পা দিলেই চলে যায়। পা দিয়ে উঠে সবে ওপরের যে গ্যাপটা ওইখান থেকে বডিটা ঢুকিয়েছি কোন রকমে, দিয়ে নিচে তাকিয়ে দেখি প্রিন্সিপাল দাঁড়িয়ে রয়েছে। আমার তখন ওপর থেকে বডিটা ঝুলছে। আমাকে বলছে তুমি নেমে এসো। আমি বললাম, স্যার পকেটে স্ত্রী টিকিট আছে, উত্তম কুমারের ছবি, এটা কিন্তু আজকে আমি দেখতেই যাবো, এটা কিন্তু আটকাবেন না আমাকে। বলো তোমাকে আমি রাস্ট্রিয়েট করে দেবো। আমি কাল সকালে এসে আমি কথা বলবো। আজকে উত্তম কুমারের আজকে উত্তম কুমারের ছবি আজকে যাবো, কাল যা হবে হবে। উত্তম কুমারের ছবি আজ আমি দেখতেই যাব। আর ফার্স্ট ডে একদম একদম প্রিন্সিপালের সামনে গেটের ওপাশ দিয়ে নেবে এক দৌড়ে প্রাচী সিনেমা, যার ছবি আমি গেট টপকে স্কুল পালিয়ে সিনেমা দেখতাম। সত্যি কথা বলতে বলতে কোনো বাধা নেই, আমি 65 পয়সার লাইনে দাঁড়িয়ে মারপিট করে টিকিট নিতাম। কতখানি আমি সৌভাগ্যবান বলো, সেই মানুষটার সঙ্গে যখন কর্মজীবনে এলাম যোগাযোগ হলো, এবং সেই মানুষটার সঙ্গে আমি এক হাউসে বসে মানে টেকনিশিয়ান স্টুডিওতে বসে সিনেমা দেখেছিলাম। দুটো ছবি নামও বলে দিই, একটা সব্যসাচী আর একটা যদি জানতেন। এই দুটো ছবি আমি বড়বাবুর সঙ্গে বসে এক সিটে মানে পাশাপাশি বসে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। আমার কাছে বিরাট পাওয়ার সেটা, বিরাট লাবুদি। ভালো বেশে প্রপোজ প্রচুর লোক নিশ্চয়ই করেছে, কি গর্ব করে বলছে। ভালোবাসলে তো প্রপোজ করাই উচিত। হ্যাঁ, প্রপোজ করলে তুমি কি করতে? চড়থাপ্পড় মেরে দিতাম। ভাইফোঁটা দিয়ে দিয়েছে অনেককে। ওই জন্যই বললাম ভালোবেসে প্রপোজ করলো। ছোটবেলাকার হয় না যে ভীষণ ওই মানে অ্যাডোলেসেন্সে যেটা হয়, যেমন ভীষণ ভালো লাগে, দেখেই মনে হয় যে কত প্রেম ওই একটা ব্যাপার থাকে না। আমি একেবারে ভীষণ মানে সাংঘাতিক ডান পিটে মেয়েছিলাম বলে আমার ওইসব সকল প্রেম ওইসব একদম ভালো লাগে, বাজে জিনিস একদম। তো আমি ওই যেই ওই সমস্ত নানা রকম এক্সপ্রেশন দিত আর দেখাতে চাইতো যে হয়তো আর 7 দিনের মধ্যে বলবে বা 10 দিনের মধ্যে বলবে যে তোকে আমি ভালোবাসি, তার আগেই আমি কোনো একটা কায়দা করে ছুতো করে তোকে বাবা ডেকেছে বলে বাড়িতে ডেকে নিতাম, মাকে বলে রাখতাম, বাবা গেল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যে আমি দৌড়ে পড়লো কাটা ভাই আমার সোনার বাটা। পুরো জল ঢেলে দিত, প্রচুর করেছি, ইমোশনে জল ঢেলে দিল। তারপর তার অবস্থা কি হতো? তারপর কিছু অবস্থা হতো না। কাউকে হয়তো বলতাম ভীষণ মানে ছোটখাটো চেহারা, তাকে বলতাম আগে রিঙে ঝুলে হাইট বাড়া, তারপর আবার 20 বছর বাদ দেখাবো, এরকম আর কি নানা রকম হতো। কি অপমান, কি অপমান। লাবুদি, কনফিডেন্টলি অভিনয় করে যাচ্ছ, এই যে অভিনয় জগতে এলে কি করে? যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে আমার যেসব গ্রুপের সাথে আলাপ হয়ে গেল বা ওই পারফরমেন্স করতে এবার নানা রকম যে অনুষ্ঠান করতে সেটা তার মধ্যে পরে সমস্ত বিরাট নাম, তারা অনেকে আজকে নেই, দেবাংশু সেনগুপ্ত, ইন্দ্রাশিস লাহিড়ী, হ্যাঁ এরকম অজস্র তখন ট্যালেন্ট ঠিক করছে ট্যালেন্ট। তো ওই মানে আমি তখন নাচ করতে হঠাৎ বললো যে দেবাংশু একদিনকে বললো সব গোল হয়ে বসে মাঠে আড্ডা মারছি, তো বললো যে চল বলে আমার হাতটা ধরলাম, কোথায় যাবো? বললো এখান থেকে অটোতে করে যাবো লেক গার্ডেন্সে, চল ওখানে একটা কোম্পানি আছে যোচন দস্তিদারের, আর ওইখানে একটা অডিশন দিতে হবে। আমি বললাম কি আমি অডিশন কিসে, কেন? আমি অভিনয় করতে চাই না, আমি ভেরি হ্যাপি উইথ মাই স্মল ওয়ার্ল্ড, মানে এই ওয়ার্ল্ডের মধ্যে আমি থাকতে চাই। বললো না, আরে তোর শৃঙ্খল ছাড়া হারাবার কিছু আছে নাকি, বলে আমায় নিয়ে চলে গেল। যখন আমাকে নিয়ে গেল তখন দেখলাম সামনে হংসরাজের হিরো দাঁড়িয়ে আছে, অরিন্দম গাঙ্গুলি, তবে ফর্সা সুন্দর দেখতে একটি মানুষ, আর সব্যসাচী চক্রবর্তী বলে একটা রাফ অ্যান্ড টাফ লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, রিফ্লেক্টর ধরছে, তখন তো রিফ্লেক্টরও জানি না। তো আমাকে বললো এটা পরে তুমি বলো অরিন্দম তোমার সাথে হিরোর অভিনয়টা করবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর তাকালাম দেবাংশুর দিকে, দেবাংশু বললো শৃঙ্খল ছাড়া তোমার হারাবার কিছু নেই। আমি বললাম ঠিক আছে, খুব ভালো, পড়ে নিলাম, পড়ে দাঁড়িয়ে বললো কালকে থেকে শুটিং। আমি তো বুঝতেই পারলাম না যে কি করে হলো। আচ্ছা ওই পরের দিন শুটিংয়ে গেলাম,
শুটিংয়ে ফার্স্ট শট দিলাম, যোচনদা বললেন ওকে শট। তারপরে দুদিনের মধ্যে ওদের ওখানে অপর্ণা সেন এলেন, বললেন তোমাদের নতুন বাচ্চার ছেলে মেয়েদের ছবিগুলো আমাকে দাও তো, আমি একটু আমার সতী ছবির জন্য। শাবানা আজমি, অশোক ওরে মেহতা, বাবা, জানি। অপর্ণা সেন এবং দেখলেন আমার বাড়িতে লোক পাঠালেন, আমি সতী ছবিতে সিলেক্টেড হয়ে গেলাম। ফ্লোরে গিয়ে পড়লাম কার সামনে? শাবানা আজমি, অপর্ণা সেন আর অশোক মেহতা ক্যামেরা। তো আমি কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে গেল। কৌশিকদা, কনফিডেন্টলি অভিনয় করে যাচ্ছ, এই যে অভিনয় জগতে এলে কি করে? তখন আমার সবে সবে পার্ট 2 এক্সামটা শেষ হয়েছে, দুপুরে বাড়িতে খেয়ে আমি ঘুমোচ্ছি। বাহ, আমার বাবা অফিস থেকে ফিরে আমাকে বললেন যে আমি একটু NT1 স্টুডিওতে যাব মিস্টার দত্তের সঙ্গে একটু দেখা করতে। মিস্টার দত্ত? উৎপল দত্ত। বাবা। বললো তুমি যদি একটু আমাকে গাড়িটা ড্রাইভ করে নিয়ে চলো। না চলো, আমি তো ফ্রি আছি। আমি বাবা ড্রাইভার হয়ে NT1 স্টুডিওতে গেলাম। গরমকাল তখন। বাবা বললো তুমি তার ফ্লোরের মধ্যে এসে বসো, আমি 10 মিনিট কথা বলে চলে যাব। তো বাবা মিস্টার দত্তের সঙ্গে কথা বলে 5-7 মিনিট কথা বলে ওদের সঙ্গে 2-4 মিনিট আড্ডা মেরে বেরিয়ে আসেন। আমি বাবার পেছন পেছন যাচ্ছি, গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাব। হঠাৎ দেখলাম আমার হাতে একটা টান পড়লো। তাকিয়ে দেখলাম যে উৎপল দত্তের স্ত্রী শোভা সেন আমার হাতটা এরম ধরে আছে। বলে যে একবার আয় তো আমার সঙ্গে। জাস্ট এইটুকু, বিশ্বাস করো। ঠিক ওইভাবে হাত ধরে টানতে টানতে নিয়ে এসে ওই সেটটার মধ্যে ফেলে দিলেন। আমার সামনে উত্তম কুমার, উৎপল দত্ত, অনিল চ্যাটার্জি দাঁড়িয়ে। শোভাদি বললেন যে উৎপল দেখো তো চলবে কিনা। আর উৎপল দা অলওয়েজ উইথ বই, সারাক্ষণ। অলওয়েজ উইথ বুকস। শোনো, তুমি এক কাজ করবে, তুমি কাল বিকেল 5টার সময় আমার বাড়িতে আসবে, চলে আসবে। দ্যাটস অল, বিশ্বাস করো। আর একটি কথা নয়, বিকেল 5টায় উনি আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। বেরোবার সময় বাবা শুধু বললেন যে ওর কিন্তু 5টা মানে 5টার আগেও ওর বাড়ি যেও না, আবার 5টা একেও যেও না। আমি তখন 24-29 ট্রাম করে গড়িয়ার থেকে ট্রাম ডিপো এলাম। ট্রাম ডিপো থেকে একটা বাসে করে মুর অ্যাভিনিউ মালঞ্চ সিনেমার সামনে ঢুকে উৎপলদার বাড়ির সামনে যখন পৌঁছলাম তখন 4:45। ওই রোদ্দুরের মধ্যে রাস্তায় তখন ঘুরে বেড়ালাম। এক্স্যাক্টলি 5টার সময় বেলটা টিপলাম। পীতাম্বর দা দরজা খুলে দিল, বলে সাহেব আপকে লিয়ে উপর ওয়েট কর রা হ্যায়। উপরে চলে গেলাম। অ্যাশ কালারের পাঞ্জাবি, একটা অর্ডিনারি পায়জামা পরে ওরকম একটা টাওয়ারিং পার্সোনালিটি বসে আছে। বলো ও এসো শোভা, স্ক্রিপ্টটা নিয়ে এসো। একটা স্ক্রিপ্ট এলো। বলো আমি তোমাকে 10 মিনিট টাইম দিচ্ছি, এই সিনটা পড়ো, সবার সঙ্গে অভিনয় করে আমার সামনে দাঁড়াও। কোনো মানে হয়? তুমি চিন্তা করো, দাঁড়াবে কার সামনে? কার সামনে? উৎপল দত্তের সামনে। এবং আমি তার আগে জীবনে কখনো অভিনয় করিনি। বিশ্বাস করো তুমি, আমি বলতেও পারছি না। আমার মনে হচ্ছে যে ফেল করবো কি আর যা, আমার তো কোনো অ্যাম্বিশন নিয়ে আসেনি। কিন্তু আমার কোথাও একটা সংকোচ হচ্ছে যে আমি যদি ফেল করি তাহলে হয়তো বাবাকে ফোন করে বলবে যে পারলো না। সামনে সোফা, আমি বললাম আমি তো ওখানে গিয়ে বসবো। বললো প্লিজ, বলে ওখানে গিয়ে বসলাম। উনি অ্যাজ ইউজুয়াল ওই বইটার মধ্যে আবার ডুবে গেলেন মুহূর্তের মধ্যে। আমি 10 মিনিটে পাঠটা বারবার পড়লাম। সিনটা শোভাদির সঙ্গে, মা আর ছেলের একটা সিন। পড়ার পর আমি যখন রেডি হলাম, আমি বললাম স্যার আমি রেডি। শোভা আবার একটা, হ্যাঁ ছোট ছোট কথা। শোভা দিয়ে আছে, চল পড়ো, অভিনয়টা করো। সোফাতে দুজনে বসলাম, শোভা সেন এবং আমি। সামনে উৎপল দত্ত বসে। আমার অবস্থাটা ভাবো, খুব খারাপ। এবং সেই খুব খারাপ করুন সেই উৎপল দত্ত কোন সময়? উৎপল দত্ত যখন সে সকালবেলা অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করে, বিকেলবেলা এসে উত্তম কুমারের সঙ্গে শুটিং করে, সমস্ত ভারতবর্ষের ছবিতে অভিনয় করে। তখন একদম জানি না কি সাহস অভিনয়টা করলাম। প্রথম উনি আমাকে বললেন তোমার গলার ডিফেক্ট আছে, এবং তখন সত্যি আমার ফ্যারিঞ্জাইটিস ছিল। এক মুহূর্তে উনি ওটা বুঝতে পেরেছিলেন, সেই জন্য উনি শিক্ষক। একটা মুহূর্তে যিনি মানে ধরে ফেললেন আমার গলার ডিফেক্ট। হ্যাঁ আমার ফ্যারিঞ্জাইটিস রয়েছে, ঠিক আছে ওটা প্রবলেম নেই, ওটা ঠিক করে নেওয়া যাবে। ইউ আর সিলেক্টেড। বিশ্বাস করো, ওই কালকে এসো, পরশুদিন ভাবছি 7টায় ফোন করো। না না, নাথিং অফ দ্য কাইন্ড। ইউ আর সিলেক্টেড অ্যান্ড দ্যাটস অল। বাহ, সিলেক্ট হয়ে গেল। সত্যজিৎ রায় বেদের মেয়ে জ্যোৎস্না সম্বন্ধে ইন্টারেস্ট দেখিয়েছিলেন, সেইটা বলো। অবাক করা গল্প কিন্তু। আসলে তখন বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা ছবি হয়েছিল, ডেফিনেটলি হয়েছিল, ফেনোমেনাল হিট। ফেনোমেনাল অল টাইম হিট, অল টাইম। মানে এখনো পর্যন্ত যে টাকা ইনভেস্ট করে যে টাকা প্রফিট হয়েছিল সেই
রেশিওটা আমার মনে হয় আজ অব্দি কোনো বাংলা ছবিতে দিতে হয়নি। পারেনি। এইবার ঘটনাটা কি হলো, এক রবিবারের সকালে তার বাড়ি গেছি, ঢুকতেই আমাকে বলছেন, এই শোনো, বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা ছবি হয়েছে এবং আমি শুনলাম তাতে তুমি অভিনয় করেছো। বিলিভ মি, তুমি ভাবো একটা কত বড় মানুষ, আমি কোন ছবিতে পাঠ করলাম না করলাম কি এলো গেল তার। বলছেন যে তুমি সেই ছবিতে অভিনয় করছো, দারুণ সাকসেসফুল, কি ব্যাপার বলো তো ছবিটার। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার তো তখন আমি ভাবছি যে আচ্ছা বেদের মেয়ে জ্যোৎস্না সম্পর্কে আমি সত্যজিৎ রায়কে কি বলবো। সাপ আছে, সাপ বিন বাজাচ্ছে, হিরোকে যে জেলখানায় আটকে রেখেছে, এই গল্প তো আর ওনাকে বলা যায় না। আমি শুধু বিশ্বাস করো, আমি বললাম যে না আসলে ওই খুব হিট হয়েছে, তবে বড় নিম্নমানের ছবি তো, ওই জন্য আমি এইটুকু অব্দি বলেছি। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, না না না, এটা একদম বলবে না, কোটি কোটি বাঙালি যে মুভড হয়েছে ওই ছবিটার মধ্যে, তার মানে ছবিটায় একটা কিছু ডেফিনেটলি রয়েছে, সেই কারণটা খুঁজে বার করবার চেষ্টা কর। আমার মনে হলো যে আমার গালেকে সপাটে একটি চড় মারলো এবং I took a lesson, and one thing I learned from সত্যজিৎ রায়, এবং আজও আমি সেটা মেনটেন করি, আমার কোনো ছবি, আমার কোনো নাটক যদি দেখে ভালো না লাগে, আমি কখনো পাবলিকলি কোনো সিনেমা বা কোনো থিয়েটার সম্পর্কে কোনো সমালোচনা করি না। খুব ভালো, খুব ভালো। সিটি অফ জয় হ্যাঁ রিজেক্ট করেছিলে কেন? আমার বাবা ভীষণ উদারপন্থী ছিলেন, বাবা মা দুজনে, এবং আমাদের বাড়ির পরিবেশটাই অদ্ভুত একটা উদার পরিবেশ ছিল বলতে হয়। আজ থেকে 30-35 বছর আগের কথা বলছি, তখনও মানে বাবা স্পোর্টসের জোর করে ঠেলে ঠেলে পাঠাতো, ব্যাডমিন্টন, সমস্ত রকম খেলাধুলা, গান বাজনা, বাড়ির মধ্যে একটা সাংঘাতিক চর্চা ছিল। কোনোদিনও বাবাকে বলতে শুনিনি যে এই ছেলেটার সাথে মিশো না। হ্যাঁ, তো সিটি অফ জয়ের সময় 4-5টা ওয়ার্কশপ হয়ে গেছে, আমি মেন রোলটা, মেয়েদের মধ্যে যেটা মেন রোল, এটা করছি। তখন আমার যাদবপুরে বিএ পরীক্ষাও শুরু হবে, এরকম একটা সময়। একটা খুব দোলাচলের মধ্যে, এমনিতেই টেনশনে আছি যে এই অভিনয় করবো, তারপরে পড়াশোনা করবো, বাবাকে দেখাতে হবে যে দুটোই আমি ব্যালেন্সে রাখতে পেরেছি, কি করে করবো। তার মধ্যেই বাবা বলল যে একটা সিন ছিল যেটা একটু অ্যাডাল্ট সিন, একটা বাথটাবে আর কি, প্যাট্রিক সুইজের সাথে একটা অ্যাডাল্ট সিন ছিল। বাবা বললো, আমি তো তোমার লাইফে সবকিছু অ্যালাউ করেছি, এটা করো না, এটা আমি বাবা হয়ে ঠিক আমার ভালো লাগবে না। তো আমার মনে হলো যে সত্যি তো এই মানুষটা আমাকে সব কিছু দিয়েছে, সব রকম যা ইচ্ছে তোমার করো, কিন্তু এই মানুষটার যদি ব্যক্তিগত কোনো অপছন্দের জায়গায়, তার মেয়ে হিসেবে, সন্তান হিসেবে যদি খারাপ লাগার জায়গা থাকে, সেটা ঠিক আছে, থাক, করবো না। ওই আমি ছাড়লাম, আর সুনিতা সেনগুপ্তা ও চরিত্রটা করলো আর কি। শান্তির চিতা জ্বলছে, তার এফেক্ট এদের উপর কি পড়েছিল? এখনো আমার চিতা জ্বলছে। শান্তির চিতা জ্বলছে যাত্রাপালা, সেইখান থেকেই অনেক কিছু ঘটেছে। ওইটা করতে গিয়ে ইনফ্যাক্ট ওর সাথে আমার পরিচয়। তখন আমার ব্যক্তিগত জীবনে একটা সাংঘাতিক টার্মোয়েল চলছিল এবং আমি খুব ব্যাড শেপে ছিলাম, এবং তখন আমার বাবা নেই, সুতরাং আমি বাবা নেই বলে একটা ফাদার ফিগার ভীষণ আমার দরকার হয়ে যাচ্ছিল, যে যাকে আঁকড়ে আমি আবার নতুন করে বাঁচার স্পৃহা আমার তৈরি হবে, চাহিদা তৈরি হবে। ঠিক সেই সময় ওর সাথে আমার দেখা হলো, অ্যান্ড হি ইজ দ্য রাইট পারসন। একদম, সকলে ভিলেন দেখে এসছে, ভদ্রলোক এরকম পাওয়া ইন্ডাস্ট্রিতে খুব বিরল। এবং অপু, আমি বলছি আমার লাইফ টাইমে দেখা এত মানুষের মধ্যে, মানে আমি এরকম জেনুইন এবং অনেস্ট লোক আমার লাইফে বোধহয়, আমি জানি না আমার বাবার পর আর কাউকে পেয়েছি কিনা। মানে আমি সত্যি গর্ববোধ করি ওর সাথে আমি দিন যাপন করি বলে, কারণ এরম সোজা মাথা উঁচু করে বাঁচা, আত্মসম্মান বোধ নিয়ে, এবং পৃথিবীতে কাউকে না ঠকানো, এবং পৃথিবীতে কারুর খারাপ না চাওয়া, এবং নিজের হার্টের কাছে জেনুইন, এরকম লোক আমি দেখিনি। তুমি কিছু বলো, মনোব্রত পালন করছো নাকি? আসলে যখন আমরা ওই শোটা করি, ঠিক যেমন যেটা ও বললো যে ওর ব্যক্তিগত টার্মোয়েল, এক্স্যাক্টলি আমার জীবনে সে ব্যক্তিগত টার্মোয়েলটা তার অনেক আগে থেকে শুরু হয়েছিল। সেই টার্মোয়েলটাকে আমি প্রায় 10 বছর ক্যারি করেছিলাম। তখন আমার ছেলেও অনেক ছোট,
তাকে নিয়ে আমার স্ট্রাগল। কিন্তু একটা সময় আমার মনে হলো যে এবার আমি যদি বেরিয়ে না আসি এই সম্পর্কটা থেকে, তাহলে আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না, না ফিজিক্যালি বাঁচাতে পারবো, না মেন্টালি বাঁচাতে পারবো। সুতরাং আমার ছেলেটাকে নিয়ে আমার প্রথম সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা অবভিয়াস হয়ে গেছিল সেই সময়। আর ঠিক সেই সময় ঘটনাচক্রে ওর সঙ্গে আমার আলাপ, যখন ওর ব্যক্তিগত জীবনটাও প্রায় ডিজাস্টার হয়ে গেছে। অ্যান্ড আই টুক দ্যাট ডিসিশন যে আমাকে হয়তো স্বার্থপর মনে হতে পারে অপু, আমার নিজের বাঁচার জন্য বোধহয় আমার মনে হলো যে যদি আমরা দুজনে মিলে একটা নতুন কোনো সংসার তৈরি করতে পারি, নতুন কোনো রিলেশনশিপে আসতে পারি, যেখানে আমি স্বার্থপরের মতো, আমার প্রথম মনে ছিল আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো। এই যে সিঙ্গেল মাদার আমরা শুনেছি, সিঙ্গেল ফাদার কনসেপ্টটা কিরকম? Myself. ও একদম আমি তো তাই। বলছি, সেটাই জিজ্ঞেস করছি। সিঙ্গেল ফাদার ইজ টেরেবল, কারণ আমি বিশ্বাস করি যে একটা বাচ্চার যে কোনো কারণেই তার যদি মা না থাকে, তাহলে তার বাবার 14 পুরুষের ক্ষমতা নিয়ে না। মায়ের জায়গাটা কাভার করা, এটা কোনোদিন হয় না। সেটা বাবা যদি 100% দেয়, তাহলেও সেই মায়ের জায়গাটা কাভার হয় না। আমি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আজকে এই কথাটা বলছি। আমার এমন হয়েছে, আমি ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করছি, তখন আমি টালিগঞ্জে থাকতাম, লাঞ্চ ব্রেকের সময় দৌড়ে এসে দেখে যেতাম যে ছেলেটা লাঞ্চ করেছে কিনা। আমার খাওয়াটা ছেড়ে দাও, আমি তো বিকেল 4টের সময় খেয়ে নিতে পারবো। এখন এভাবে তো মানুষকে জীবন চলতে পারে না। আমি বেরিয়ে এলাম সেই সম্পর্ক থেকে। আর আজকে এই বয়সে এসে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলবো যে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আমি পৃথিবীতে কাউকে দায়ী করি না, সব দোষটা আমার সম্পর্কে হয়তো বহু মানুষের বহু অভিযোগ আছে ওই ঘটনাটার জন্য, কিন্তু আমার কারোর সম্পর্কে কোনো অভিযোগ নেই, সব দোষ আমার, আমি পারিনি মানিয়ে নিতে। সেই ছেলের সঙ্গে আজকে লাবুদির কিরাম সম্পর্ক? হ্যাঁ, আরে হাসি এলো দেখো মুখে, দেখো। এটা তো প্রকাশ্যে বলাই হলো যে লাবণী তো তার বায়োলজিক্যাল মাদার নয়, কিন্তু লাবণীর সঙ্গে আমার ছেলের যে সম্পর্কটা, সেটা বাঙালি সমাজে কেন ভারতবর্ষে কোটিতে একটা হয় বা হয় না। ইয়েস, আর এই রিলেশনশিপটা তৈরি হওয়াটার 50-50 ক্রেডিট হচ্ছে আমার ছেলের এবং লাবণীর, যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ আমি কিন্তু থার্ড পার্টি। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, আত্মীয় স্বজন, কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব, রিলেশনশিপটাকে ভেঙে দেওয়া। আর সেই সম্পর্কটা এমন জায়গায় আমার বিশ্বাস যে বোধহয় ঈশ্বরেরও ক্ষমতা নেই ওর আর আমার ছেলের রিলেশনশিপটাকে ভেঙে দেওয়া। আচ্ছা, তোমার প্রথম বিয়ে নিয়ে তুমি কিছু বলবে? জিলেট গার্ড লাইফ লাইন ধরে বসো। এইটার মানে হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর কৌশিকদা দিল না বলে জিলেট গার্ড লাইফ লাইন নিতে হবে। এই লাইফ লাইন মানে হচ্ছে দর্শক থেকে যে কোনো একজন একটা প্রশ্ন করবেন, সেই উত্তরটা কিন্তু দিতে হবে, দিতেই হবে, বলবো না বললে চলবে না। কে প্রশ্ন করবেন? আমার নাম সৈকত ঘোষ, হাওড়া আমতা থেকে এসেছি। আপনি তো বাংলা ফিল্মে অনেক ভিলেনের অভিনয় করেছেন, রিয়েল লাইফে এটা দেখে কেউ কি কখনো ভয় পেয়েছে? আমি ব্যক্তিগত জীবনে অসম্ভব বাচ্চা এবং কুকুর ভালোবাসি। তো একবার দুর্গাপুজোর দিন, সেদিন খুব বৃষ্টি হচ্ছে, সপ্তমী বা অষ্টমী এরকম একটা হবে, যাদবপুরের কাছে একটা গলিতে গাড়িটা ঢুকে আমি কোথাও একটা যাচ্ছি,
তখন দেখি একেবারে ছোট ছোট কতগুলো বাচ্চা নতুন জামা কাপড় পরে পুজো প্যান্ডেলটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাইরে টরেনশিয়াল রেন, একেবারে বেরোতে পারছি না প্যান্ডেলটা থেকে। কিন্তু আমি ওদের বডি ল্যাঙ্গুয়েজটা থেকে বুঝতে পারছিলাম যে ওরা বাড়িতে যেতে চাইছে, বোধহয় লাঞ্চ টাইম হয়ে গেছে বা হোয়াট এভার ইট ইজ। আমার কিরকম মায়া হলো, আমি গাড়িটা থামি, কাঁচটা নামিয়ে বললাম যে তোমরা বাড়ি যাবে? বললো হ্যাঁ। মানে খুব বৃষ্টি পড়ছে, তাড়াহুড়ো মাথায়, আমরা উঠেছো গাড়িতে। তো বলতেই গাড়িটার চারিদিক থেকে বাচ্চাগুলো সামনে পেছনে উঠে পড়েছে। উঠে পড়তে আমি গাড়ির কাঁচটা তুলে দিয়ে গাড়িটা স্টার্ট করেছি। এই যে বাচ্চাগুলো গাড়িতে উঠেছে, ওঠার আগে তারা কিন্তু আমাকে ভালো করে নজর করেনি, সত্যি সত্যি করেনি। গাড়িটা স্টার্ট হতেই গাড়ির ভিউ মিরারে পেছন থেকে একটা বাচ্চা ভিউ মিরারে আমার মুখটা দেখতে পেয়ে, আমি সেটা লক্ষ্য করিনি। আমি কোন দিকে যাবো এবার বলো তোমরা, কে কোথায় নামবে, প্রত্যেকে বাড়ি দেখে তো আমি বাড়ির সামনে নামাবো, রাস্তায় ছাড়বো না। বলতে পেছন থেকে একটা বাচ্চা মেয়ে আমাকে বলছে তুমি এক্ষুনি গাড়িটা দান করে দাও। আমি ভেবেছি ওর বাড়ি এসে গেছে। আমি এইখানে বললো না আমার বাড়ি আসেনি, এক্ষুনি নামিয়ে দাও, আমরা সবাই নেমে যাবো। বললাম কেন, কি হয়েছে? ভিউ মিরার দিয়ে দেখলাম ও আমাকে দেখে ভয় পেয়ে গেছে। বলো তুমি এক্ষুনি নামিয়ে দাও, তুমি বাজে লোক, আমি তোমার গাড়িতে উঠবো না। বিশ্বাস করো অপু, আমি কি হলো, আমি দুম করে গাড়িটা থামিয়ে দিলাম এই ভয়ে যে বাচ্চা চুরি করে পালাচ্ছি, এই ধরে আগে তো মেরে দেবে, মারধর আরম্ভ করে দেবে। পুজোর বাজারে কি খেলা। তো আমি সঙ্গে সঙ্গে গাড়িটা নামলে, কি হলো তুমি বলো না তুমি বাজে লোক, তোমার গাড়িতে আমরা উঠবো না বলে সে একাল নামলো না, সব বাচ্চাগুলোকে নিয়ে নেমে চলে গেল। And that day I realized that I am successful. বাহ, এক্সেলেন্ট। সৈকত বাবু, আপনি সুযোগ পাবেন ওনাদের সঙ্গে একটা সেলফি তোলার একটু পরে, ঠিক আছে? হেন ভিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায় বাড়িতে কেমন লোক? ও বাঙাল, কিন্তু ও আদ্যপান্ত ঘটিদের মতন, মানে একেবারে টিমিড, ইন্ট্রোভার্ট, সবচেয়ে কম কথা বাড়িতে ওই বলে। তার কিছু কিছু কারণ বোধহয় আমরা বুঝতে পারছি কেন কথা বলে। ঢাকা বিক্রমপুরের বাঙাল, আমি বরাবরই ওই রকম। তো বাড়িতে এমনিতে ও ভীষণ চুপচাপ শান্ত তো বটেই, এবং ও প্রচণ্ড ভীতুও। ও ভয়াবহ ভীতু মানুষ কিন্তু বেসিক্যালি। ওর মায়ের কাছ থেকে আমার শোনা যে ওদের বালিগঞ্জের বাড়িতে যখন বাড়িটা তৈরি হচ্ছে, তখন বাবা হারাধন ব্যানার্জি এত ব্যস্ত ছিলেন ফেরিয়ার নিয়ে, ওর উপর দায়িত্ব পড়েছিল বাড়িটা দেখা, যে ইট কাঠ পাথর সব লাগছে টাকছে আর কি। তো কাঠের মিস্ত্রি এত খারাপ কাজ করেছিল যে বাবা ওকে এসে দেখে চেঁচামেচি করে বলেছিল কালকে থেকে মিস্ত্রিটা ঢুকবে না, এটা ভুলভাল কাজ করেছে মিস্ত্রিটা, সেটা তুমি মিস্ত্রিকে বলে দেবে। ওর ওপর দায়িত্ব দেওয়া আছে। মা বলছেন যে আমি সকালবেলা উঠে মিস্ত্রিটা যেই এসে নিচ থেকে দরজা বেল দিয়েছে, আমি বারান্দায় গিয়ে বলছি ও পিন্টু, পিন্টু কোথায় গেলে, আয় রে। ডাক নাম পিন্টু। হ্যাঁ, ও পিন্টু, পিন্টু কোথায় গেলে, আয় রে, মিস্ত্রিটা এসছে, বল তোর বাবা যা বলতে বলেছে বল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বলছে 3 তলা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও নেই। শেষে দেখি 3 তলার বিছানার নিচ, মানে খাটের তলায়, খাটের তলায় একটা 6 ফিট হাইটের লোক ঢুকে বসে আছে, কি না একজনকে বকতে হবে বলে সেই ভয়। আমি একটু কন্ট্রাডিক্ট করি। আচ্ছা, এটা ভীতু কতটা না, আসলে আমি কোনো মানুষকে আউট অফ জব করে দেবো, কোনো মানুষের মনে কষ্ট, এটা আমি একদম পারি, আমি কারোর মনে কষ্ট দিতে পারি না। আর সে ভুল করেছে, আমি অসম্ভব মানুষকে ক্ষমা করতে ভালোবাসি। ভেরি গুড। লাবণী সরকার নন ফিকশনে মুখ দেখাতে চায় না, এই প্রথম নন ফিকশন শোয়ে লাবণী সরকার এসছে। কেন আসতে চাও না তুমি? আমি ব্যক্তিগতভাবে খুব পুরনো দিনে বাস করি, আমি খুব স্মৃতিতে বাঁচি। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকা উচিত। ইভেন যে জীবনটার মধ্যে তার ক্লোজেস্ট পারসন, লাইক তার বেটার হাফ বা তার কোনো সন্তান, সেও এমন একটা জায়গা লুকিয়ে রাখবে প্রত্যেকটা মানুষ তার বুকের ভেতরে, যেখানে সেই জায়গাটা কেউ পৃথিবীতে শেয়ার করতে কথা বলবে। আমার মনে হচ্ছে যে নন ফিকশনে অনেক সময় আমি দেখেছি যে মানে কতগুলো জানলা এমন ভাবে মানে খুলে দেয় অনেকে, হয়তো তাদের কনসেন্ট থাকে বলেই সেই জানলাগুলো খোলা হয়। তো আমার মনে হয় যে যখন আমি একটা নন ফিকশনে যাব, আমি ওইটুকুনি বলবো যেটুকুনি আমি উদার কণ্ঠে সবার সামনে বলতে পারি, কিন্তু আমার বুকের ভেতর যে আমি আমার সাথে কথা বলছি, সেটা আমার মনে হয় নন ফিকশন আর একটু প্রিসাইসলি আসা উচিত। উপসংহারে এসে কি মনে হলো? তো আমার এসে মনে হলো যে অনেক মানুষের সামনেও কিছু কিছু জানলা কখনো কখনো খোলার দরকার আছে, মানে আসা উচিত।
বাবা একটু অন্যভাবে বললো, কিছু কিছু জানলা মাঝে মধ্যে একটু খোলা উচিত, খড়খড়িটা একটু ফাঁক করা উচিত। হ্যাঁ, কারণ অনেক মানুষের চোখ দেখা যায়, কমিউনিকেট করা যায় এবং তার থেকে কিছু পাওয়া যায়, সেটা পজিটিভ ভাইব্রেশন। যাক, ভবিষ্যতে আমরা পাবো কিছু কিছু নন ফিকশনে হয়তো। অনেকক্ষণ ধরে আমরা অনেক রকম প্রশ্ন করলাম, এবার র্যাপিড ফায়ার। আমরা দেখবো কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি তাড়াতাড়ি উত্তর দেওয়া যায়। প্রথমে কৌশিকদা, যাত্রা না সিনেমা? সিনেমা। মাছের ঝোল ভাত না রুটি কষা মাংস? রুটি কষা মাংস। নির্জন দ্বীপ নাকি ঘন জঙ্গল? নির্জন দ্বীপ। আহা, শার্ট প্যান্ট নাকি ধুতি পাঞ্জাবি? শার্ট প্যান্ট। কিপটে নাকি দিলদরিয়া? ভয়ঙ্কর কিপটে। কি ভাই এই বিষয়ে বক্তব্য কি? একদমই ভুল, মানে ওকে আমিও প্রথম ভাবতাম খুব কিপটে। হ্যাঁ, সঞ্চয়ী বলবে। সঞ্চয় শুধু না, ওর যেখানে যেখানে দেওয়ার, মানে ধরো ওর বাড়িতে যে যারা, আচ্ছা ঠিক আছে, থাক থাক। না এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি উত্তর দেব না। হ্যাঁ, সুযোগ আমি ছাড়ি। ধরো ওর বাড়িতে যারা কাজ করেছেন, কাজে সাহায্য করেছেন ওর মাকে, তাদের সন্তান সন্ততিরা যাতে ভালো থাকে, তাদের বাড়িটাকে তৈরি করে দেওয়া থেকে শুরু করে, তার বাড়িতে ইলেকট্রিসিটি আনা থেকে শুরু করে, তার বাড়ির জমি, তার বাড়িতে গরু কিনে দেয়া থেকে শুরু করে একটা ফ্যামিলিকে পুরো বাঁচিয়ে দেয়া, সেটা যখন ও করে তখন একদম মানে দুটো হাত খুলে করে। মহৎ গুণ। কিন্তু ওর কতগুলো অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে যে ওর বক্তব্য হচ্ছে যে অপ্রয়োজনে খরচা করাটা পাপ, অন্যায়। কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। তোমার যেটুকু দরকার ওইটুকু করো, তার বেশি করতে যেও না, নিজের খেই হারিয়ে ফেলবে। লাবণী, অভিনেত্রী লাবণী সরকার নাকি মানুষ লাবণী সরকার? একদম। আমি ঠিক আছে, কি হয়েছে কি, কে বেশি বাড়ির কাজ করে, তুমি না কৌশিকদা? আরে বাবা, আমি ওকে বড় গিন্নি বলে ডাকি। গৃহকর্মে নিপুণা কৌশিক বন্দ্যোপাধ্যায় ও বাড়ির বড় সকাল গিন্নি। থেকে উঠে ওর বাড়িতে কাজ শুরু হয় ভোর 6টা থেকে। উঠে আগে ওয়াশিং মেশিন অন করে, তারপর বাহ। জামা কাপড় মেলে দেয়। বাহ, হোটেলের মতন থাকতে ভালোবাসে, মানে একটা পেপার ওয়েট হয়তো ওইখানে এটা থাকার কথা, আমারও, এইখানে আমার আছে, বউয়েরও একই রাগ এখান থেকে আমারও। ওখানে নেই, এই সমস্ত বাড়ির অ্যারেঞ্জমেন্ট গুলো করে, তারপর জল ভরে। তো মানে বাড়িটা পুরো ওর দায়িত্বেই থাকে। আমি ওখানে বেড়াতে, মানে আমি আর আমার ছেলে, আমরা দুজন রিল্যাক্স আমরা করি guest। ওখানে, আমরা গেস্ট রিল্যাক্স করি আমরা। হ্যাঁ, রান্না বান্না একমাত্র রান্নাঘরটা ওর কাছে একটা চীনের ও প্রাচীর। আগেই এরকম করে দিয়েছে। আমার চীনের প্রাচীর। গ্যাস জ্বালাতে ভয় করে, গ্যাস জ্বালাতে গেলে আমার মনে হয় বাস। বাংলা ছবিতে এহেন লোকে ভয় পেয়েছে, ভিলেন, দর্শকরা ভয় পেয়েছে। পাহাড় না সমুদ্র? এই দুটোই খুব ভালো লাগে, ছাড়তে পারবো না একটাকেও। ছাড়তে পারবো না। বৃষ্টির দিনে জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত নাকি শরৎচন্দ্র? আগেরটা। আগেরটা। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘন এমনও ঘন ঘন বরিশায়, বরিশায়। এমনও মেঘ শোনে, বাদল ঝড়ো ঝরে, তপন বিন ঘন তমসায়। তাই তো, এমনও দিনে তারে বলা যায়। গিয়ে ফেললাম, আমার খুব প্রিয় গান। না, কি গাইলি ওকে? এমনও দিনে মন খোলা যায়, একদম। এইটা আমার ভীষণ ভীষণ প্রিয় গান এবং আমার হ্যাঁ, তবে আমি একটা লাইন মানে বলো। এক্ষুনি বলে দিচ্ছি, আমার মনে হলো বলে, যে মানে আমি বাঁচতে চাই কিভাবে, সেটা বৃষ্টির দিনে ওরম যদি হতেও পারে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। এবার আমাদের এই রাউন্ড শেষ। অসাধারণ খেলা হয়েছে, অসাধারণ কিছু কথা আমরা শুনতে পেয়েছি এবং সৈকত এসে যাও। চল বেটা সেলফি লে লে। चल बेटा सेल्फी ले ले रे। জিলেট গার্ডের তরফ থেকে সৈকতের জন্য এটা থ্যাংক ইউ। এতক্ষণ ধরে সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জ্বালায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। এবার জিলেট মার্ক 3 তরফ থেকে কৌশিকদার জন্য এটা থ্যাংক ইউ।
এটা আমার বাচ্চার জন্য। আমি বলতে যাচ্ছিলাম তোমার জন্য নিশ্চয়ই দেবো না। এটা আমার বাচ্চার জন্য। কত বয়স? 29। ও বাবা, নাও নাও নাও। হাই, বাচ্চা বাচ্চাই থাকে, বাচ্চা বড় হয় নাকি মার কাছে কখনো? অসাধারণ অসাধারণ। এবং আমাদের অপুর সংসারের তরফ থেকে কফি মেকার গ্রাইন্ড করা যাবে, আবার বাবা কফি তৈরিও করা যাবে। এত রকম ব্যাপার একসঙ্গে, সব শুদ্ধ আমরা ওনাদের গাড়িতে তুলে দিচ্ছি। নেক্সট পর্বে আবার দেখা হবে। দেখতে থাকুন জিলেট প্রেজেন্টস অপুর সংসার। থ্যাংক ইউ। অপুর সংসার, অপুর সংসার, অপুর সংসার।